যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আশা করি আপনি ভালো আছেন। ভূত এফএম আমার একটি প্রিয় অনুষ্ঠান। আমি 2014 সাল থেকে এই অনুষ্ঠানটি নিয়মিত শুনে আসছি। শুক্রবার এলেই ভূত এফএম শুনব বলে অধীর আগ্রহে দিন পার করি এবং রাত্রে কানে হেডফোন লাগিয়ে রাখি। যাই হোক, অনেক দিন থেকেই একটি সত্য কাহিনী লিখব করে আর লেখা হয়নি। শত ব্যস্ততার মাঝে আজ লিখতে বসলাম। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয় বিধায় ঘটনাটি পড়ে শোনাবেন। আমি ঘটনাটি আমার বাবার কাছ থেকে প্রায়ই শুনতাম। যাই হোক, যেভাবে ঘটনাটি শুনেছি সেভাবেই বলছি। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার কালীপুর নামক গ্রামে। এই গ্রামটিতে প্রায় অধিকাংশ লোক হিন্দু পরিবার। আমার বাড়ি থেকে ঘটনার স্থানটি বেশি দূরে নয়। আমাদের বাড়ির সামনে দক্ষিণ দিকে একটি ছোট বিল, বিলের ওপারে দালাল বাড়ি। দালাল বাড়ি নামে ওই জায়গাটি সবাই চেনে। বাড়িটির নাম দালাল বাড়ি হলো কেন সেটি আমার অজানা। বাড়িটি এখনো পরিত্যক্ত অবস্থায় আছে। ঘটনাটি ঘটে আজ থেকে 35 থেকে 40 বছর আগে। 1947 সাল দেশভাগ হবার পর দালাল বাড়ির হিন্দু বসতিরা বাড়িটি তাদের এক আত্মীয়ের কাছে দায়িত্ব দিয়ে তারা ভারতে চলে যায়। ফলে বিশাল বাড়িটি জনশূন্য হয়ে যায়। বাড়িটির পূর্ব দিকে বিশাল বাঁধানো পুকুর, দক্ষিণ দিকে গাইজা বাড়ির খাল, পশ্চিম দিকে জঙ্গল এবং উত্তর দিকে ছোট বিল। এই বাড়ির এক পাশে নতুন বাড়ি করেন আজর আলী। আজর আলী খুব সাহসী লোক ছিল, তাই সে প্রতিদিন রাতের বেলা মাছ ধরতে সেই দালাল বাড়ির বিলে যেত। ছোট একটি ডিঙি নৌকা নিয়ে সে মাছ ধরত। প্রতিদিনের মতো সে রাতে খাবার শেষ করে বউকে বলে, কই গো, আমাকে একটি পান দাও। পান চিবোতে চিবোতে মাছের সরঞ্জাম ও ডিঙি নৌকা নিয়ে সেই দালাল বাড়ির বিলে তিনি আসেন। দিনটি ছিল শরৎকালের কোনো একদিন। আকাশে খণ্ড খণ্ড মেঘ, মাঝে মাঝে চাঁদ উকি দিচ্ছে। এমন অবস্থায় আরজ আলী বিলের মাঝখানে এসে বড়শি, জাল ইত্যাদি ফেলে নৌকাটি কোনো এক জায়গায় রেখে লগির সাথে নৌকা বেঁধে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর আরজ আলীর তন্দ্রা আসলে সে নৌকার মধ্যে শুয়ে পড়ে এবং একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ আরজ আলী লক্ষ্য করে যে তার পিঠের নিচে ভেজা ভেজা লাগছে। তৎক্ষণাৎ সে উঠে বসে এবং নৌকার প্রায় অর্ধেক সে দেখে যে পানিতে ডুবে গেছে, ভর্তি হয়ে গেছে। সে নৌকার মাথার দিকে তাকিয়ে দেখে একটি সাদা কাপড়ে জড়ানো অবয়ব বসে আছে। তার হৃৎপিণ্ড যেন ভয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এখন সে কি করবে কোনো কুল কিনারা না পেয়ে 2 হাত জড়ো করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তুমি যদি পুরুষ হও তাহলে তুমি আমার বাবা লাগো, তুমি যদি মেয়ে হও তাহলে তুমি আমার মা হও। এই কথা বলার পর সেই কণ্ঠটি বলে ওঠে, বড় মুশকিলে ফেলে দিলি। আজ তোর শেষ দিন। তোর জন্য আমার বড় সমস্যা হতো, কিন্তু তুই যখন আমাকে মা ডাকলি, মা কি সন্তানকে মারতে পারে? যা, আমি ছেলে হিসেবে মেনে নিলাম। আজ থেকে তুই আমার ছেলে। তুই খুব ভয় পেয়েছিস, আজকে আর মাছ ধরার দরকার নেই। তুই বাড়ি যা। কাল দুপুরে ঘরের সিলিং এর মধ্যে একটি নতুন পোলো, মাছ ধরার বিশেষ যন্ত্র বেঁধে রাখবি। আমি তোকে চিকিৎসা দেব, আর তুই 3 দিন কোনো মাছ মাংস খাবি না। রাতের বেলা থেকে আজর আলীর জ্বর আসে এবং সে অবয়বের কথা মতো সিলিংয়ে একটি নতুন পোলো বেঁধে দুপুরবেলা খাটের মধ্যে শুয়ে থাকে। হঠাৎ পোলোটি যেন দুলতে থাকে এবং আরজের গায়ে ঠান্ডা বাতাস লাগতে শুরু করে। এভাবে আরজ আলী 3 দিন চিকিৎসা নেয় এবং জ্বর ভালো হয়ে যায়। তারপর থেকে আরজ আলী প্রতিদিন মাছ ধরতে যেত নৌকা নিয়ে। নৌকাটি বেঁধে যখন আরজ আলী বসত, ঠিক তখন অবয়বটি সেই দালাল বাড়ির একটি বিশাল গাছ থেকে বাতাসের ভর করে নৌকার মাথায় এসে বসত এবং দুজনে সারা রাত কথা বলতো, প্রচুর মাছ ধরত। এভাবে আরজ আলী তার মায়ের সাথে প্রতিদিন রাত্রে কথা বলতো। কিছুদিন পর হঠাৎ একদিন অবয়বটি রাত্রে আজর আলীর নৌকায় এসে বসে। আজর আলী তার মায়ের সাথে কথা বলে, কিন্তু এবার তার মা যেন চুপচাপ, কোনো কথা বলে না। একটু ভয়ে ভয়ে আজর আলী জিজ্ঞেস করে, মা, আজ তুমি কেন কথা বলো না? তাহলে তুমি কি আমাকে আজ মেরে ফেলবে? তখন অবয়বটি বলে, না, মা কি সন্তানকে কোনোদিন মেরে ফেলতে পারে?
আমি একটা সমস্যায় পড়েছি। আজর আলী বলে, কি সমস্যা? অবয়বটি বলে, আমি যে গাছে থাকি সেই গাছটি গাছের মালিক বিক্রি করে নিয়েছে। কালকে গাছটি কেটে ফেলবে। তখন আরজ আলী বলল, মা তুমি একদম চিন্তা করো না, আমি ব্যবস্থা নিচ্ছি। পরদিন খুব সকালবেলা আরজ আলী সেই গাছটির মালিকের সাথে দেখা করে বিষয়টি খুলে বলে। মালিক বলে, গাছের টাকা ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ টাকাটি তার খুব দরকার। তাই 7-5 না ভেবে আরজ আলী তার পকেট থেকে গাছ বিক্রির টাকাটা মালিককে ফিরিয়ে দেয় এবং শর্ত দেয়, এই গাছ আমি কিনে নিলাম, কোনোদিন এই গাছ কাটা যাবে না। মালিক তার শর্তে রাজি হয়ে যায়। তারপর রাত্রেবেলা একসময় সেই অবয়বটি নৌকায় আসে এবং আরজ আলীকে বলে, আজ আমি খুব খুশি, সত্যি আমার ছেলের মতো কাজ করছিস। আমি তোকে কথা দিলাম, আমি যতদিন এখানে আছি ততদিন তোর এবং তোর পরিবারের কোনো ক্ষতি হবে না। যেমন তোর বাড়ির কোনো শিশু বাচ্চা পানিতে পড়ে মরবে না, বাড়িতে আগুন লাগবে না, চোর চুরি করতে পারবে না, ইত্যাদি। আরজ আলী অনেক দিন বেঁচে ছিল। আজও ওই বাড়িতে আরজ আলীর ছেলে নাতিপুতি সহ অনেকে বাস করে। কোনোদিন ওই বাড়ির কোনো ক্ষতি শোনা যায়নি। তবে ওই বাড়িতে 3বার চুরির ঘটনা ঘটে। আশ্চর্য বিষয়, 3বারই চোর হাতে নাতে ধরা পড়ে। এই ছিল ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম আসিফ, সিরাজগঞ্জ রায়গঞ্জ থেকে। এর আগে কোনোদিন এরকম ঘটনা শুনিনি। 94তম এপিসোডে আমার জীবনের একটি আশ্চর্যজনক সাইকেল রিলেটেড ঘটে যাওয়া ঘটনা আপনি সবার সাথে শেয়ার করেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার বন্ধু মেহেদি আমার ঘটনাটি শেয়ার করে। আমার ঘটনাটি আমার বন্ধু মেহেদি ভূত.com-এর এখানে শেয়ার করবে বলে আমাকে জানায় এবং আমি তাকে শেয়ার করার জন্য অনুমতি দেই, যার জন্য আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করা হয়েছিল। আমার সাথে ঘটে যাওয়া কিছু গোপন কথা রেখে দেই আমার বন্ধুর কাছে, কারণ এগুলো বললে হয়তো সমস্যা হতে পারে, এই কথা ভেবেই সেই গোপন রাখা। একদিন মেহেদি আমাকে বলে, বন্ধু তোর ঘটনা ভূত.com-এ শেয়ার করেছে, তুই ডাউনলোড করে শোন, ভালো লাগবে তোর। তো ডাউনলোড করে শোনার পর আসলে বলতে গেলে প্রথমবারের মতোই ভালো লাগলো। আসলে এই ঘটনাটিও আমার বন্ধুকে বলেছিলাম শেয়ার করতে, কিন্তু আমার বন্ধু কোম্পানিতে কর্মরত অবস্থায় থাকার কারণে তেমন সময় পায় না, যার জন্য আমাকে এই ঘটনাটি শেয়ার করতে বলা হয়। তার জন্যই প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি। ভালো লাগলে শ্রোতাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি। আরেকটা কথা, সেটা হলো নিজের অজান্তে ঘটনা লেখার ভেতরে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা 100% সত্যি ঘটনা। ও আরেকটা কথা, 94তম এপিসোডে আপনি বলেছিলেন আমার বন্ধু মেহেদি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা জানতে পেরে সাইকেলটি উধাও হয়েছে, নাকি গ্রামের সব মানুষ জানার জন্য এটা হয়েছে, এবং আমার কোনো ক্ষতি হয়েছে কিনা। আসলে আমার বন্ধু ঘটনাটি জানার জন্য সাইকেলটি উধাও হয়নি, কারণ সেই জিনটা আমাকে শেষবারের মতো ওয়ার্নিং দেয় এবং জিন বলে, তোমার খুব কাছের মানুষ দেখে এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু তোমার একটা জিনিস আমি নিয়ে যাব। এই কথাটিও আমার বন্ধুকে বলি, কিন্তু আমার বন্ধু মনে না থাকার কারণে হয়তো এই কথাটি তার ভুল হয়ে যায়। তবে আমার বন্ধুর থেকে আরেকটা কথা গোপন করি, সেটা হলো সাইকেলটি উধাও হওয়ার পর আমার একটা চোখ নষ্ট হয়ে যায়। আমি এইখানে একটা কথা বলতে চাই, ঘটনা বলতে বলতে আমি আবার থেমে গেলাম। আপনারা নিশ্চয়ই সাইকেল রিলেটেড এই ঘটনাটি শুনেছেন, এবং এইখানে একটা অদ্ভুত সাইকেলের কথা বলা হয়, যে সাইকেলটিতে চড়ে তারা খুব মুহূর্তের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেত, এবং সেই সাইকেলটি একদিন সে যখন পড়ছিল তখন তার জানালার কাছে একজন মানুষকে সে দেখতে পায়, এবং সেই মানুষটি তার এই সাইকেলটির ব্যবস্থা করে দেয়। যারা এই ঘটনাটি শুনেননি তাদেরকে রিকোয়েস্ট করব ঘটনাটি শুনে ফেলার জন্য, তাহলে হয়তো এই ঘটনাটি বুঝতে আপনার জন্য অনেক সহজ হবে। যাই হোক, আমি আবারও পড়ছি, যেভাবে লেখা আছে সেভাবেই। তো উনি বলছিলেন যে ওনার চোখ নষ্ট হয়ে যায়। তারপরে তিনি বলছেন, যার জন্য এর পর থেকে আমি এক চোখে দেখতে পাই না। আপনি সত্যতা জানার জন্য এই কথাটি বললাম। আসলে এই কথাটি বলতাম না কোনোদিন, একমাত্র আপনার জন্যই এই কথাটি বলে রাখা। এবং এই কথাটি গোপন রাখার কারণ হলো, আমি যদি বলতাম তাহলে আমার বন্ধু অনেক আফসোস বা মন খারাপ করত, সে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারত না। বন্ধু মেহেদি
তোকে একটা কথা বলি, আসলে যা হওয়ার হয়েছে, আমাকে মাফ করে দিস। আর এই ঘটনার জন্য তুই যেন কোনো দিন নিজেকে অপরাধী মানিস না। যাই হোক, সাইকেলটি উধাও হয়ে যাওয়ার পর মেহেদিকে বললাম আমার বাসায় আসতে। মেহেদি আমার বাসায় আসার পর সাইকেলটি না দেখতে পেয়ে আমাকে বলে, বন্ধু, তোর ঘটনা আমি জানার জন্য সাইকেলটি উধাও হয়েছে কি, না অন্য কিছু? তখন মেহেদিকে বললাম, আরে না, তোর জন্য না, আসলে আমার মনে হয় গ্রামের সকল মানুষ জানার জন্য এমন হয়েছে, অথবা আমার ওপরে যে কালো জাদু করেছিল তার জন্য হয়েছে। আমার বন্ধু মেহেদি 94তম এপিসোডে আমার সম্পর্কে অনেক কিছু বলেছে, তাই বেশি কিছু বললাম না এখানে। তবে একটা কথা জেনে রাখুন, আমি মিথ্যা কম বলি। আর একটা কথা হলো, যারা মোবাইল বা টিভিতে নিষিদ্ধ কোনো কিছু দেখেন তাদের ওপরে এই কালো জাদু এফেক্ট করে বেশি। তো একটা কথা বলে রাখি, আমার ঘটনাটি যদি আপনি শেয়ার না করেন তাহলে 100% সত্য ঘটনাটি গোপনই থেকে যাবে। যাই হোক, অনেক কথা বললাম, এবার ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ঘটেছে আমার জীবনে, আর এই ঘটনাটি সাইকেল রিলেটেড ঘটনা। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার মনের মাঝে স্মৃতি হয়ে থাকবে। আসলে কালো জাদু অনেক আগে থেকেই চলে আসছে। যেমন একসময় একটি মহিলা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করেন চুল দিয়ে, আর সেই চুলে মন্ত্র পড়ে 11টা গিট দেয়া হয়, যার জন্য আমাদের প্রিয় নবী কখন কি করতেন বা কোথায় যেতেন সব ভুলে যেতেন। আসলে আপনারা খেয়াল করে দেখবেন, চুলে এই 11টি গিট দেওয়ার জন্য সূরা ফালাক আর নাসের ভেতরে 11টা আয়াত। যাই হোক, এই ঘটনাটি আমার সাথে ঘটে 2014 সালের মাঝামাঝি সময়ে, অর্থাৎ রাজু মারা যাওয়ার আগের ঘটনা এবং পরের ঘটনা। যাই হোক, জিনের সাথে পরিচয়, জিনের দেয়া সাইকেল, এসব কিছু আমার জীবনে এসে আমার জীবনটাকে অনেক পাল্টে দেয় এবং আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আসলে বলতে গেলে আমি কোনোদিন ভাবতে পারিনি এই সাইকেলটির জন্য মানুষের ক্ষতি হবে, অথবা আমারও। এখানে আমি কি বা করতাম? বলতে গেলে এখন তো আমার কিছু করারই নেই। এই সাইকেলটির লোভ সামলাতে পারলে হয়তো এই দুইটি মানুষ বেঁচে থাকতো। লোভ মানুষকে কতটুকু ক্ষতি করে সেটা আমার ঘটনা দ্বারাই বুঝলাম। জিনের থেকে পাওয়া সেই সাইকেলটি পাওয়ার পর বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল। বলতে গেলে তখন থেকে আমাদের সংসারে অনেক উন্নতি হতে থাকে। সাইকেলটি পাওয়ার বছর কয়েক পর, অর্থাৎ 2014 সাল থেকে 2017 সালের মাঝামাঝি সময়ের দিকে আমাকে কালো জাদু করা হয়। যাই হোক, হঠাৎ কয়েক বছরের মধ্যে এরকম উন্নতি দেখে অথবা অন্য যে কোনো একটা কারণে আমাদের প্রতিবেশী জিহাদ কি যেন মনে করে আমাদের বাসায় এসে আমাদের ঘর পরিদর্শন করে যায়। বাসায় আমি না থাকাকালীন সময়ে সে আসে এবং জিহাদ আমার বাসায় আসার পর আমার মা আমাকে বলে, জিহাদ আমাদের বাসায় এসে তোমার ঘরে সরাসরি চলে যায় এবং একটা হাদিসের বই নিয়ে যায়। আমি তখন আমার মাকে বললাম, তুমি কেন অন্য মানুষকে আমার ঘরে আসতে দিলে? আমার মা জবাবে বলে, আমি তো তাকে মানা করেছি, কিন্তু জিহাদ বলে একটা হাদিসের বই নিতে এসেছে। আসলে হাদিসের বই নিতে আসার জন্য আমি আর তখন কোনো কিছু বলিনি। এমন সময় জিহাদ হাদিসের বইটি নিয়ে চলে যায়। মায়ের মুখে এই সব কথা শোনার পর আর মাথা না ঘামিয়ে আমি আমার মতন করে জীবন যাপন করতে থাকি। আসলে তখন যদি আমি একটু মাথা ঘামাতাম তাহলে সব কিছু ঠিক হয়ে যেত হয়তো। যাই হোক, এরকম একটা অবস্থায়, এরকম একটা পরিস্থিতিতে বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল। একদিন একটা মসজিদ থেকে আমাকে ভালো বেতনের অফার দেয়া হয়, অর্থাৎ সেই মসজিদে ইমামতি এবং বাচ্চাদের কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে। তখন আমি আর ফেরাতে পারিনি। আমি আগে যেখানে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতাম সেখানে বিকালে এবং এখানে সকালে পড়াবো, এরকম একটা শিডিউল করে ফেলি। রাজি হওয়ার আরেকটা কারণ হলো, যদি আমি দুই জায়গায় কোরআন তেলাওয়াত শিক্ষা দেই তাহলে আমাদের পরিবার আরও ভালোভাবে চলবে। এইসব চিন্তাভাবনা করেই আমি ইমামতি করতে আগ্রহ প্রকাশ করি। এর 2 দিন পর থেকে আমি সেই মসজিদে ইমামতি করতে থাকি। বলে রাখা ভালো, আসলে সেই মসজিদে ইমামতি করার জন্য আমাকে আনুমানিক 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা হেঁটে অথবা সাইকেলে যেতে হতো।
বেশ কিছুদিন ভালোভাবেই আমার বাবার নড়বড়ে একটা সাইকেল নিয়ে অনেক কষ্ট করে ইমামতি করা এবং মক্তব অর্থাৎ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার কাজ চালিয়ে যেতে থাকি। 13 দিনের মতো কোনো রকমের সমস্যা ছাড়াই ফজরের আজান দেওয়ার কিছু মিনিট আগে বাড়ি থেকে বেরিয়ে যেতাম এবং ইমামতি করতাম। ঘটনাটি ঘটে 13 দিন পর, অর্থাৎ 14 দিনের রাত থেকে। প্রতিনিয়ত যেভাবে যেতাম তেমনভাবেই সেই রাতে আমার কাছে থাকা ছোট্ট একটা টর্চের আলোয় আমার বাবার সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। এমন সময় মসজিদে যাওয়ার পথে অস্বাভাবিক কিছু খেয়াল করি। তার আগে কিছু কথা বলে রাখা ভালো, সেটা হলো আমার বাসা থেকে মসজিদে যাওয়ার জন্য একটা বড় বটগাছ, একটা কবরস্থান এবং ভৌতিক ব্রিজ পার হতে হয়। ভৌতিক ব্রিজ বলার কারণ হলো এই ব্রিজ নিয়ে অনেক ইতিহাস আছে যেটা অনেক মানুষ জানে। অন্য একদিন এই ব্রিজ নিয়ে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, ঠিক 14 দিনের রাতে আমি অদ্ভুত কিছু খেয়াল করি। সেটা হলো আমি যখন বটগাছের কিছু দূরে, মনে হয় 25 হবে, ঠিক তখন খেয়াল করলাম একটা ডালে সাদা কিছু একটা বসে আছে। আমার কাছে থাকা টর্চের হালকা আলোয় যতটুকু বুঝলাম একটা সাদা কিছুই মনে হলো, কিন্তু ঠিক একদম কাছে এসে দেখি সেখানে কিছুই নেই। মনের ভুল ভেবে আমি আবারও যেতে লাগলাম এবং কোনো সমস্যা ছাড়াই সে রাতের মতো মসজিদে পৌঁছে গেলাম। এর পরের রাতে ঠিক এমনভাবে দূর থেকে খেয়াল করলাম কবরস্থানের কাছে, অর্থাৎ কবরস্থানের বাইরে সাদা কাপড় পরা মানুষের মতো কিছু একটা দেখা যাচ্ছে। কিন্তু ঠিক আগের মতো করেই কাছে এসে দেখি কিছুই নেই সেখানে। আমি আবারও ভেবে নেই আমার মনের ভুল। আমি সে রাতের মতো আবারও কোনো সমস্যা ছাড়াই মসজিদে পৌঁছে গেলাম। এর পরের রাত থেকে আমি আর কিছু দেখি না, তবে প্রতিনিয়ত আমি যখন ভৌতিক ব্রিজটি ক্রস করতাম ঠিক তখন থেকেই আমার সাইকেলটি অনেক ভারী অনুভব হতো। অর্থাৎ তুলনামূলকভাবে সাইকেলটি চালাতে বেশি শক্তি খরচ করতে হতো। আমি আরও কিছু খেয়াল করি, সেটা হলো আমি যখন প্রতিনিয়ত বটগাছ পার হই তখন কুকুরের ডাক, শেয়ালের ডাক শুনতে পাই। তাছাড়াও আমি যখন সাইকেল চালিয়ে বটগাছটি ক্রস করতাম ঠিক তখন থেকে আমার সাইকেলের পাশ কাটিয়ে কুকুর, বিড়াল দৌড়ে যেত। মসজিদের সামনে আসা পর্যন্ত এমন হতো। এভাবে বেশ অনেক দিন কেটে যায়, অর্থাৎ 2015 সালের শেষের দিকে এসে প্রায় 20 থেকে 25 দিন আর আমার সাথে কোনো সমস্যা হয় না, কোনো কিছুই ঘটে না। এই 20-25 দিন আমার সাথে কিছু না ঘটার জন্য সবকিছু মনের ভুল ভেবে উড়িয়ে দেই। তার কারণ যাই হোক না কেন, আমার তো কোনো ক্ষতি হয়নি বা অস্বাভাবিক কিছু চোখেও পড়েনি। এসব কিছু স্বাভাবিকভাবে নেই এবং এর মাঝে আমার মাথায় পড়া টুপিটাও হারিয়ে ফেলি। আমি জানিও না টুপিটা কোথায় হারিয়ে ফেলি। নতুন টুপি মাথায় দিয়ে 26তম রাতে আমি আবারও মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু এবার আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে সেই ভৌতিক ব্রিজের ওপরে, যেটা আজও পর্যন্ত আমি ভুলতে পারি না। যাই হোক, ব্রিজের ওপরে দেখতে পাই সাদা রঙের কাপড় পরা মানুষের মতো কিছু একটা বসে আছে, কিন্তু আমি মুখটা কোনোভাবেই দেখতে পাইনি। আসলে বলতে গেলে ভয়ে সেটার মুখের দিকে তাকানোর সাহস হয়নি আমার। সে সাদা রঙের কাপড় পরা মানুষের মতো তাকে পাশ কাটিয়ে আসতেই একটা শব্দ শুনতে পাই, সেটা হলো, তুই আর বেশি দিন বাঁচতে পারবি না। এই কথা শুনে মনে হচ্ছে আমি আর আমার মধ্যে নেই। এই কথা শোনার পর পেছনে যে তাকাবো তার আর সাহস করিনি, কারণ মুরব্বীদের কাছ থেকে শোনা। মুরব্বীরা বলতেন যে ব্যক্তি অদ্ভুত কিছু দেখবে অথবা অদ্ভুত কিছু অবলোকন করবে তার দিকে তাকানো বা তার দিকে এগিয়ে গেলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে, যার জন্য আর সাহস হয়নি আমার। যাই হোক, এই কথা শুনে তো রীতিমতো ভয় পেয়ে গেলাম আমি সেদিন। সেই অদ্ভুত কিছু দেখার পর এবং তাকে পাশ কাটিয়ে আসার পর আমার কেমন যেন মনে হচ্ছে সাইকেল আর চলছে না। তো সাইকেলটি চালাতে এতটাই ভারী অনুভব করছিলাম, মনে হচ্ছে অনেক ভারী একটা কিছু টেনে নিয়ে যাচ্ছি। আসলে সাইকেলটি যেভাবে যাওয়ার কথা সেভাবে আর যাচ্ছে না। অবাক করা ব্যাপার হলো আমি কিন্তু ঠিক মতোই চালাচ্ছিলাম, কিন্তু আসলে ভয়ে আমার শরীর চলছে না নাকি সাইকেলটি ভারী হয়ে গেছে সেটা তখন বুঝতে পারিনি। এরপর অনেক কষ্ট করে মসজিদে আসলাম। এই ঘটনাটির জন্য আমি টানা 2 দিন জ্বরে আক্রান্ত ছিলাম। সুস্থ হওয়ার পর আমি আর আমার বাবার সাইকেলটি নিয়ে মসজিদে যাওয়ার সাহস পাইনি। দিন 20 হবে হয়তো। এই 20 দিন আমি
জিনের দেয়া সাইকেলটি নিয়ে যেতে থাকলাম। জিনের দেয়া সাইকেলটি নিয়ে যাওয়ার কারণ হলো, প্রতিনিয়ত যেমন আগের মতো জিন আমার কোরআন তেলাওয়াত শুনতে আসে, ঠিক আমি অসুস্থ হওয়ার সময়টাও জিন আমার কোরআন তেলাওয়াত শুনতে আসে। কিন্তু আমি তখন জিনকে বলি, আমি আজকে কোরআন তেলাওয়াত করতে পারবো না, তুমি আজকের মতো চলে যাও। তখন জিনটি চলে যাওয়ার আগে একটা কথা আমাকে বলে যায়। কথাটি হলো, তোমার সামনে অনেক বিপদ, সাবধানে থেকো। যাই হোক, 20 দিন রাতে দেখা যেত আমি আধা মিনিট বা 1 মিনিটের মধ্যে মসজিদে পৌঁছে যেতাম। এই 20 দিন রাতে আমার সাথে আর তেমন কিছু ঘটেনি। এই 20 দিন আমি ভালোভাবেই বাজারে যাওয়া, চুল কাটা সহ যাবতীয় কার্যক্রম চালিয়ে যেতে থাকি। কিন্তু এই 20 দিন রাত হওয়ার আগেই বাসায় ফিরে আসতাম। 20 দিন পর জিনের দেয়া সাইকেলটি নিয়ে আমার আর যাওয়া হয়নি। আর সেই রাত থেকেই শুরু হয় আমার সাথে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ঘটনা। 20 দিন পর সাইকেলটি না নেওয়ার কারণটা হলো, এই 20টা দিন রাতে ফজরের নামাজ আদায় করতে আসা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাকে। প্রশ্নগুলো ছিল এমন, কি ব্যাপার হুজুর, আপনি এরকম অদ্ভুত সাইকেল কোথায় পেলেন, কবে কিনলেন, কোথায় কিনলেন, আরও অনেক কিছু। এরকম কথাগুলো আমি কোনো রকমে এড়িয়ে আসতে থাকি। এই 20 দিনে আমাকে প্রতিনিয়ত অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। এ সকল প্রশ্নের মুখোমুখি না হওয়ার জন্য 20 দিন পর আমি সাইকেলটি নিয়ে যাইনি। আসলে সেটাই ছিল আমার সবথেকে বড় ভুল। 21তম রাতে আমি আবারও আমার বাবার নড়বড়ে সাইকেলটি নিয়ে ফজরের আজান দেওয়ার আগে মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু এইবার এই ঘটনাটির সম্মুখীন হওয়ার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আসলে এমন ভয়ানক দৃশ্য আমার মনে হয় কেউ দেখতে চাইবে না। যাই হোক, আমি রাস্তা দিয়ে প্রতিনিয়ত যেভাবে যেতাম তেমনভাবে যাচ্ছিলাম। পথিমধ্যে সেই ভয়ানক ব্রিজের ওপরে আসতে আমি দেখতে পেলাম ঠিক ব্রিজের মাঝখানে একটা খাটিয়া রাখা। এটা দেখার পর আমার সারা শরীর কেঁপে উঠেছে, এমন কাঁপুনি উঠল, আসলে বলতে গেলে তখন আমার শরীরের শক্তি একেবারে আমি হারিয়ে ফেলেছিলাম। ভয়ে ভয়ে খাটিয়াটির কাছে আসতেই দেখতে পাই খাটিয়ায় আমার লাশ। আশা করি এই দৃশ্যটা কোনো মানুষ দেখতে চাইবে না। তো খাটিয়ায় নিজের লাশ দেখতে পেয়ে এসব কিছু সহ্য করতে না পেরে মনে হয় আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার জ্ঞান ফিরে আসে সকাল 8টার দিকে। জ্ঞান ফিরতে দেখি আমার চারপাশে মানুষ। আমি তখন বলতে লাগলাম, আমি এখানে কেমন করে আসলাম? জবাবে একটা মানুষ বলেন, আমি আর আরিফ যখন ফজরের নামাজ আদায় করে এই পথে আসছিলাম তখন আমরা দেখতে পাই তুমি ব্রিজের ওপরে অজ্ঞান অবস্থায় পড়ে আছো। তখন এটা দেখার পর আমি আর আরিফ মিলে তোমাকে এখানে নিয়ে আসি। তোমার কি হয়েছিল? তুমি ব্রিজের ওপরে অজ্ঞান অবস্থায় পড়েছিলে কেন? এই কথা শোনার পর তাদের কিছু না বলে সেই ব্যক্তিটিকে বললাম, চাচা, আমাকে একটু বাসায় পৌঁছে দেন। এই কথাটি বলার কারণ হলো, আমার জ্ঞান ফিরে আসার পর আমার শরীরে চলার মতো শক্তি একেবারেই ছিল না। তো এরপর আমি আমার বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পর থেকেই আমার শরীরে প্রচণ্ড রকমের জ্বর। দীর্ঘ 8 দিন থেকে 10 দিন পর্যন্ত এই জ্বর আমার শরীরে থাকে। এই 8 থেকে 10 দিন আমি অনেক রকমের ওষুধ খেতে থাকি, কিন্তু কিছুতেই জ্বর না কমাতে স্থানীয় এক হুজুরের কাছ থেকে পানি পড়া এবং ঝাড়ফুঁক নিয়ে ধীরে ধীরে সুস্থ হতে থাকি। এই কয়দিন আমি আর কোরআন তেলাওয়াত করতে পারিনি। এভাবে আমার সাথে প্রতিনিয়ত অনেক রকমের অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সুস্থ হওয়ার পর আমি যখন অন্যের জমিতে কাজ করতে যাই, সেখানে আমার ডান পা কেটে যায় কাজ করতে করতেই। এরপর সেখান থেকে একটা কাপড়ের টুকরো কেটে যাওয়া স্থানে বেঁধে বাসায় এসে চিকিৎসা গ্রহণ করি। সেই কাপড়ের টুকরোটা উঠোনের মাঝেই ফেলে দেই। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর, অর্থাৎ 2016 সালের সেপ্টেম্বরের শেষের দিকে আমি আবারও বড় ধরনের একটা ধাক্কা খাই। সেটা হলো, আমি প্রতি রাতে যেমন কোরআন তেলাওয়াত করি, ঠিক সেই রাতেও জিন তেলাওয়াত শুনে আবার চলে যায় এবং বলে যায়, সামনে অনেক বিপদ, তুমি একটা ভালো হুজুরের কাছে যাও। তো এরপর তেলাওয়াত শেষে আমি ঘুমিয়ে পড়ি। আমার ঘুমের মাঝেই আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি তখন কয়টা বাজে বলতে পারবো না। আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি রুমে স্পষ্ট দেখতে পাই ধন্যার সাথে আমার ঝুলন্ত লাশ। ধন্যা বলতে টিনের বাসায় ওপরে বাঁশ বা লম্বা কাঠ দিয়ে রাখা হয়। আপনারা হয়তো অনেকে এটাকে চেনেন, এটার নামও জানেন। আসলে আমাদের গ্রামের ভাষা, তাই এটাই ব্যবহার করলাম। যাই হোক, এরপর এই দৃশ্য দেখতে পেয়ে আমি এতটাই ভয় পেয়েছিলাম কি বলবো। এই দৃশ্যটা দেখার পর থেকে আমি চিৎকার করে বলে উঠি, মা,
আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। এই কথা বলার পর আমি সেন্স হারিয়ে ফেলি। সেন্স ফিরে আসার পর আমি দেখতে পাই আমার রুমে আমার মা বাবা বসে আছে। আমার মা বাবাকে বলি, তোমরা আমার রুমে আসলে কেমন করে? আমার রুমের দরজা তো ভেতর থেকে লাগানো ছিল। জবাবে আমার বাবা বলে, তোমার চিৎকার শুনে তোমার রুমের কাছে এসে অনেক ডাকাডাকি করার পর কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে এসে দেখি তুমি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছো। কি হয়েছে? তুমি রাতে অমন করে চিৎকার করছিলে কেন? আমি বাবাকে বলি, একটা বাজে স্বপ্ন দেখে ভয়ে চিৎকার করছিলাম বাবা। এই কথাটা বলি কারণ আমি ভেবেছিলাম আমি আসলেই বাজে কোনো স্বপ্ন দেখেছি। যাই হোক, বিভিন্ন কাজের পর দিন গড়িয়ে রাত আসে। আমি ঠিক আগের মতো করেই এবারও কোরআন তেলাওয়াত করতে থাকি এবং তখন জিনটি কোরআন তেলাওয়াত শেষে বলে যায়, তোমার সামনে খুব বিপদ, তোমার উপরে কালো জাদু করেছে, তুমি একটা ভালো কোনো হুজুরের কাছে যাও। এই কথা বলে জিন চলে যায়। এই কথা জিনের থেকে শোনার পর ভাবতে থাকি, আসলে কে আমাকে কালো জাদু করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে, কি ক্ষতি করেছি তার? এইসব কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। এই রাতটা কোনো রকমের খারাপ কিছু না দেখে ভালোভাবেই কেটে যায়। রাত গড়িয়ে সকাল হওয়ার পর সকালের খাবার খেয়ে আমার সাথে কি হয়েছে সবকিছু আমার মা বাবাকে বলি। এই কথা মা বাবা শোনার পর আগের সেই হুজুরের শরণাপন্ন হলাম। তো হুজুরের সাথে দেখা করে সবকিছু বলার পর হুজুর বলে, আসলে এই ব্যাপারে আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না, তুমি অন্য হুজুরের কাছ থেকে সাহায্য নাও। এর 2-1 দিন পর সিরাজগঞ্জের মাসুমপুরে এক হুজুরের কথা জানতে পেরে তার সাথে দেখা করতে যাই। হুজুরের সাথে দেখা করার পর হুজুর আমাকে বলেন, আমাকে 5টা মিনিট সময় দিন, আমি দেখছি কি হয়েছে আপনার। তারপর 5 মিনিট চলে যায়। হুজুর আসে এবং বলে, আপনাকে জঘন্যভাবে কালো জাদু করা হয়েছে। তখন হুজুরকে বললাম, এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে সেই উপায়টা একটু বলে দিন না। হুজুর জবাবে বলেন, দেখুন, আপনাকে সুস্থ করার মতো কোনো সামর্থ্য আমার নেই। আপনারা অন্য কোনো বড় হুজুরের কাছে যে যত দ্রুত সম্ভব সাহায্য নিন। আশাহত হয়ে সেখান থেকে আমরা বাসায় চলে আসি এবং নানা ধরনের হুজুরের শরণাপন্ন হয়েও সবাই একই কথা বলে ফিরিয়ে দেয়। এর মধ্যে আমার প্রতিনিয়ত কাজগুলো চালিয়ে যেতে থাকি এবং আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতেই থাকে। বেশ কিছুদিন যাবার পর রাতে কোরআন তেলাওয়াত করার সময় জিন তেলাওয়াত শেষে একটা হুজুরের কথা বলে যায়। সেই হুজুরের সাথে দেখা করতে বলেন জিনটা। জিন বলে, অমুক জায়গায়, অর্থাৎ বরিশালের এক জায়গায় নাম বলে, কিন্তু এখন আমার সঠিক মনে নেই। তো সেখানে গিয়ে কালকেই দেখা করতে বলে হুজুরের সাথে। হুজুরের নামটি ছিল মোজাম্মেল। তো হুজুরের সাথে দেখা করার পর হুজুর আমাকে দেখেই বলে, তোমাকে তো বাজে ধরনের কালো জাদু করা হয়েছে। এই কথা হুজুরের কাছে শোনার পর আমার মাথা কাজ করছিল না। আমি বুঝতে পারছিলাম না কি করব। এরকম জঘন্য কাজ কে করলো? যাই হোক, এরপর হুজুরকে বললাম, যেমন করেই হোক আমাকে ভালো করুন। হুজুর বললেন, আমাকে 7টা দিন সময় দাও, আমি 7 দিন পর তোমাদের বাসায় যাব। এরপর হুজুরকে আমার বাসার ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে সেখান থেকে বাসায় ফিরে আসি। এই 7 দিন আমি আরও অনেক ভয়ের মুখোমুখি হয়েছি। যেমন আমি একদিন দুপুরে নামাজ আদায় করে মসজিদ থেকে বাসায় ফিরছিলাম। বাসায় ফেরার পথে পেছন থেকে কে যেন আমাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় আমি রাস্তার মাঝে পড়ে যাই এবং পড়ে যাবার পর আমি খেয়াল করি সেখানে কেউ নেই। আশ্চর্য বিষয় হলো, চতুর্পাশে এমন ফাঁকা এবং রাস্তাটাও ছিল একদম ফাঁকা। আর এই ফাঁকা রাস্তায় আমার চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। আসলে একটা মানুষ যদি আমাকে ঠাট্টা করে ফেলে দেয় তাহলে আমি তাকে অবশ্যই সেখান দিয়ে যেতে দেখতে পেতাম। আমি তখন ভাবতে থাকি, ধরলাম একটা মানুষই আমার সাথে এমন করেছে, সেই মানুষটি তো 3-4 সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যেতে পারবে না। প্রতিনিয়ত আমার সাথে অনেক কিছুই ঘটছে। এরই একটা অংশ ভেবে আমি খুব দ্রুত সেখান থেকে বাসায় চলে আসি। ঠিক এর পরের দিন রাতে আমার যখন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তখন আমার সাথে আরেকটা ভয়ানক ঘটনা ঘটে। সেটা হলো আনুমানিক মাঝরাত বা তার আগে অথবা তার একটু পরেও হতে পারে, আসলে সঠিক জানি না। বলে রাখা ভালো, ওয়াশরুমটা ছিল আমার বাসার একটু উত্তর দিকে, অর্থাৎ ঘর থেকে 20-25 পা হবে এরকম দূরত্বে। তো তখন আমি বাসার উঠোনের মাঝখান দিয়ে দেখতে পাই
একটা লাশ এবং সেই লাশের মাথা দেহ থেকে আলাদা করা এবং দেহ থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে এবং জায়গাটা ভিজে আছে। আমি খুব ভয় পাই। আসলে এই দৃশ্যটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। খুব ভয়ের কারণ হলো লাশটা আর কারো নয়, সেই লাশটি ছিল আমার নিজের লাশ। এভাবে দেখার পর আমি সহ্য করতে না পেরে উচ্চ স্বরে এক চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে আসার পর আমার বাবা মাকে সব খুলে বলি। এভাবে খুব ভয়ানক ঘটনা ঘটতেই থাকে আমার সাথে। 7 দিন কাটানোর পর হুজুর আমার বাসায় ঠিক মাগরিবের আজানের সময় এসে উপস্থিত হন। হুজুর বাসায় ফিরে আমাদের সবাইকে একটা রুমে নিয়ে যান এবং হুজুর বলেন কে এই কাজটি করেছে এবং কেন করেছে সেটা মাগরিবের নামাজ আদায় করে তিনি বলবেন। নামাজ আদায় করার পর হুজুর সবাইকে এক রুমে নিয়ে বলতে থাকেন। হুজুর তখন একটা ছেলের নাম বলে। আমি তখনও বিশ্বাস করতে পারিনি এবং আজ পর্যন্ত বিশ্বাস করতে পারি না এই ছেলে এই কাজ করেছে। তো এরপর হুজুর আমাদের বলেন এই কাজটি জিহাদ নামের একটি ছেলে করেছে। আসলে তোমার ওপরে অনেক রাগ এবং একটা লোভের বশবর্তী হয়েই এমন কাজ করেছে। হুজুরের কাছ থেকে এটা শোনার পর আমি ভেবে অবাক হই যে জিহাদ আমার উপরে কালো জাদু কেন করবে? আমি তো তার কোনো ক্ষতি করিনি বা তার পরিবারেরও কোনো ক্ষতি করিনি। আমি খুব ভেঙে পড়ি। আপনারা ভাবছেন ঘটনাটি এখানেই শেষ, কিন্তু এখনও অনেক রহস্যময়তা লুকিয়ে আছে এই ঘটনায়। সুতরাং প্রিয় লিসনার্স, দয়া করে আরেকটু অপেক্ষা করুন এবং শুনতে থাকুন। আর এই সকল ভয়ানক ঘটনা ঘটে আসিফ মারা যাওয়ার পর থেকেই। আসিফ মারা যাওয়ার 30 থেকে 35 দিন আমার সাথে খুব ভয়ানক ঘটনা ঘটে যায়। এরপর হুজুরের কাছে আমি জানতে চাই কেন আমার সাথে জিহাদ এরকম করেছে। হুজুর বলছেন 2014 সালে জিহাদ গ্রামের একটা মেয়েকে পছন্দ করত এবং ভালোবাসত। একদিন যখন ঈশার নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় ফিরছিল, তখন তুমি ফেরার পথে রাতের বেলায় তাদের একসাথে দেখতে পাও। এরপর তুমি জিহাদের পরিবার ও মেয়ের পরিবার অর্থাৎ মনিকার পরিবারকে জানাও। তাদের পরিবারকে জানানোর পর থেকে তোমার ওপরে ক্ষিপ্ত হয়ে তোমার উপর কালো জাদু করেছে। তখন আমি হুজুরকে বললাম, হুজুর, আমি তো সঠিক কাজটাই করেছি, কারণ এদের কেউ দেখলে এদের পরিবারের মান সম্মান সব যেত। আসলে সম্মান বলতে মনিকার পরিবারের বেশ সম্মান নষ্ট হতো, কারণ জিহাদের পরিবার এবং মনিকার পরিবার এদের দুজনের মধ্যে পার্থক্য ছিল অনেক, যার জন্য মনিকার পরিবারের কেউ এই সম্পর্ক মেনে নিত না। 7 দিনের ভেতরে মনিকাকে বিয়ে দিয়ে দেয় তারা অন্য জায়গায়। এরপর হুজুর বলেন, তুমি যখন তাদের পরিবারকে জানাও, তার কয়েকদিন পর মনিকার বড় ভাই জিহাদকে অনেক মারধর করে। এরপর মনিকার অন্য জায়গায় বিয়ে হওয়াতে তোমার উপরে তার অনেক ঘৃণা এবং রাগের জন্ম হয়, যার জন্য সে ক্ষিপ্ত হয়ে তোমার উপরে কালো জাদু করেছে। কিন্তু তুমি অনেক ধার্মিক বলে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। তুমি যখন ফজরের আগে নামাজ পড়াতে মসজিদে যেতে, তখন তুমি যেগুলো দেখতে আসলে সেগুলো ছিল কালো জাদুর অংশ। আর 2 নম্বর কারণ হলো রাজু আর জিহাদ খুব ঘনিষ্ঠ বন্ধু। রাজু সাইকেলটির কথা জানতে পেরে জিহাদকে কথায় কথায় ভুলক্রমে সব বলে দেয়, কিন্তু জিহাদ রাজুকে কোনো কিছু বুঝতে না দিয়ে হেসে উড়িয়ে দেয়। তার কারণ জিহাদ এই সাইকেলটির কথা আগে থেকেই জানতো, আর এই কথাটি জানতে পেরেই সে তোমাকে সর্বপ্রথম কালো জাদু করে। এই অদ্ভুত সাইকেলটির কথা তোমার উপরে কালো জাদু করার মাধ্যমে সে জানতে পারে। আসলে জিহাদ অনেক আগে থেকেই কালো জাদু চর্চা করত এবং তোমার কালো জাদুতে শক্তি কম এবং তুমি ধার্মিক হওয়ায় তোমার উপরে তেমন কোনো ক্ষতি করা সম্ভব হয়নি। তখন সে একটা বড় সুযোগের অপেক্ষায় থাকে। এরপর জিহাদ ভেবে পাচ্ছিল না সেই বড় সুযোগটা সে কিভাবে নেবে। নিজের প্রতিশোধ এবং সাইকেলটা নেবে বলে সে ঠিক করে এবং শেষ পর্যন্ত জিহাদ একটা পর্যায়ে একটা কালো জাদুকর পণ্ডিতের থেকে আরও ভালোভাবে কালো জাদু শিখে তোমার উপরে 3টা খারাপ জিন চালান দেয়। অর্থাৎ রাজু মারা যাওয়ার 1 সপ্তাহখানেক পর থেকে তোমার রক্ত, তোমার চুল, তোমার পরনের কাপড়ের টুকরো, তোমার মাথার টুপির এক টুকরো পায়। তখন কিছু ব্যবহার করা হয় এই কালো জাদুতে। যখন এসব কিছু নিয়ে কালো জাদু করা হয়, তখন থেকে জাদু আরও বেশি শক্তিশালী হয়। তখন আমি হুজুরকে বললাম, আমার রক্ত কেমন করে পেল এবং এই সব কিছু কেমন করে পেল? তাছাড়া আমার রক্ত তো জিহাদের পাওয়ার কোনো কারণ নেই। হুজুর বলেন, আসলে কালো জাদু করার জন্য কিছু জিনিস নিয়ে সেগুলো কালো জাদুতে প্রয়োগ করতে হয়। যেমন তোমার পরনের একটা কাপড় প্রথমে কেটে নিয়ে যায়। এরপর জিহাদের কাজ ছিল প্রতিনিয়ত তোমাকে ফলো করা। একদিন তোমাকে ফলো করার সময় জিহাদ খেয়াল করে তোমার মাথার টুপি পড়ে গেছে
এরপর টুপিটা সে কুড়িয়ে নেয়। তুমি যখন মাঠে কাজ করতে যাও তখন তোমার পা কেটে যায়, বাসায় এসে সেই রক্তমাখা কাপড়ের টুকরো ফেলে দাও, তখন জিহাদ সেই টুকরোটাও কুড়িয়ে নিয়ে যায়। তুমি যখন বাজারে চুল কাটাতে গিয়েছিলে তখন জিহাদ সেখান থেকে তোমার চুল সংগ্রহ করে এবং শেষ ধাপে সংগৃহীত করা তোমার সবকিছু সম্পূর্ণ একটা কালো বিড়ালকে মন্ত্র পড়ে জোর করে খাইয়ে দেয়া হয়। তারপর সেই বিড়ালটিকে জীবিত অবস্থায় একটা বাক্সে ভরে তোমাদের বাসার সামনের ওইখানে অর্থাৎ বাসার এক কোণায় পুঁতে রাখা হয়। এটি ছিল শেষ ধাপ। এরকম কালজাদু করার জন্য তুমি বিভিন্ন সময়ে বিভিন্ন ভয়ের সম্মুখীন হও। তোমার শরীর এত শুকিয়ে গেছে তার কারণ বিড়ালটি কিছু না খেতে পেরে শুকিয়ে যাচ্ছে, সাথে সাথে তোমার শরীরের অবস্থারও অবনতি হচ্ছে। আর কিছুদিন পর হয়তো বিড়ালটি মারা যেত এবং বিড়ালটি মারা যাওয়ার সাথে সাথে তুমিও মারা যেতে। তোমার কপাল ভালো, আমার সাথে দেখা হয়েছে। এখন দেখা যাক আল্লাহ ভরসা তোমাকে সুস্থ করতে পারি কিনা। এরপর হুজুর আমার বাবাকে বলেন আরও কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। সেগুলো হলো আপনাদের বাসার উঠোনের এক মুঠো মাটি, আপনার ছেলের এক ফোঁটা রক্ত, চুল, মাথার টুপির একটা টুকরো এবং তার পরনের কাপড়ের এক টুকরো এনে দিন। এরপর হুজুর তার কাজের প্রক্রিয়া অনুযায়ী সেই বাক্সটি উদ্ধার করে এবং হুজুরের চাওয়া জিনিসগুলো একটি গ্লাসের পানিতে মিশ্রিত করে খাইয়ে দেওয়া হয় সাথে সাথে। এবং এরপরই বিড়ালটি গড়গড় করে বমি করে এবং ভেতর থেকে সব কিছু বের করে দেয়। হুজুর ওই সব নষ্ট করে ফেলে। এরপর হুজুর বলেন আলহামদুলিল্লাহ, আশা করি আর কোনো সমস্যা হবে না। এরপর হুজুর চলে যাওয়ার আগে আমাদের বাসার চারপাশে তাবিজ পুঁতে দিয়ে যান এবং আমার হাতে একটা তাবিজ বেঁধে দেন। হুজুর বলেন এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এবং দুঃখজনক ঘটনা। যাই হোক, আমি সম্পূর্ণ সুস্থ হবার পর জিনটি আমার স্বপ্নে এসে বলে আমার দেয়া সাইকেলটি এবং তার সাথে তোমার একটি অঙ্গ নিয়ে আমি চলে গেলাম। এই বাজে স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায় এবং আমি কোনো কিছু না ভেবেই আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু বিষয়টা হলো তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি সাইকেলটির সাথে সাথে আমার একটা চোখের জ্যোতিও আমি হারিয়ে ফেলেছি। তো সেই দিন সকালে এমন ঘটনা হওয়ার কারণে মেহেদিকে আমার বাসায় আসতে বলি। মেহেদিকে বলি সাইকেল উধাও হয়েছে এবং চোখে যে আলো হারিয়ে ফেলি এই কথাটি তখন থেকে আমার বন্ধুদের কাছে গোপন রাখি। যাই হোক, আমি সম্পূর্ণ সুস্থ হওয়ার কিছুদিন পর আমি শুনতে পাই জিহাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কিছুদিন পরে জিহাদকে খুঁজে পাওয়া যায় এবং খুঁজে পাওয়ার পর থেকেই রাজু যেমন পাগলামি করত জিহাদও করত। পাগলামি করার ঠিক 5 থেকে 6 দিন পর রাজুর মতো জিহাদের লাশ একই রকমভাবে পাওয়া যায়। কেউ বলতে পারে না জিহাদের কেন হয়েছে এই মৃত্যু, এমনকি জিহাদের পরিবারেরও কেউ সেটা বলতে পারেনি। আমাদের গ্রামবাসীরা এখনো উদ্ঘাটন করতে পারেনি। আমাদের গ্রামের সবাই এই ঘটনার প্রমাণ। যাই হোক, এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে জিনটি আমাকে সাহায্য করলেই করতে পারত, বা জিন কেন আমাকে সাহায্য করেনি। আসলে লিসেনার, আমি নিজেও জানি না জিনটা আমাকে কেন কালোজাদুর হাত থেকে রক্ষা করলো না। এই কথা আমার কাছেও অজানাই রয়ে গেল। আর একটা কথা, আমার গ্রামের কেউ থাকলে বা আমাদের গ্রামের ঘটনা জানা কেউ এখানে শুনে থাকলে দয়া করে রাসেল ভাইকে কমেন্ট করে জানাবেন। তাহলে রাসেল ভাই বিশ্বাস করবে এই ঘটনাটি আসলেই 100% সত্য। আমি আগেও বলেছি আমি মিথ্যা কম বলি, তাই আপনাকে বলছি আপনি চাইলে ঘটনাটি শেয়ার করতে পারেন। এই ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা, তাই জোর গলায় গ্যারেন্টি দিচ্ছি এইভাবে প্রমাণ করা ছাড়া আমার কোনো কিছু প্রমাণ করার নেই। এখন আপনি বিশ্বাস করবেন কি না করবেন সেটা পুরোপুরি আপনার ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ এই স্টোরিটা পাঠিয়েছেন আমাদেরকে। আমার আপনার জন্য সাজেশন হচ্ছে যে এর পরে যখন আপনি ঘটনা পাঠাবেন দয়া করে আপনি অডিও ক্লিপ করে পাঠালে বোধহয় বেটার হয়, কারণ এই ঘটনার বিভিন্ন জায়গায় রিপিটেশন আছে যার জন্য একটু হয়তো সবার শুনতে প্রবলেম হচ্ছে, বাট ঘটনাটি ওভারঅল ভালো। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই সাইকেলটি তার কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। তারা একটা অভাবের মধ্যে দিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন সময়ে এবং তিনি রেগুলারে যে বললেন যে কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআন তেলাওয়াত শুনেই কিন্তু জিনটি তাকে সাইকেলটি উপহার হিসেবে দেয় এবং জিনের এই সাইকেলটি তাদের পরিবারে আসার পর পরিবারের উন্নতি হতে থাকে। শুধু 1 মিনিট বা 1 সেকেন্ড বা কয়েক সেকেন্ডের দূরের কোথাও পৌঁছে যাওয়া এটাই ছিল না, আরেকটা ব্যাপার ছিল যে এই সংসারের আয় উন্নতি সবকিছুই বাড়তে থাকে। তাদের জীবনধারা বদলে যায়, পুরোপুরি অন্য মানুষে পরিণত হয় তারা। সেটাও হয়তো কালজাদু করার একটা কারণ হতে পারে। আর যে জিনিসটা তিনি বলেছেন সেই কারণ হতেও পারে, সেই কারণ নাও হতে পারে। এটা হুজুর আপনাকে বলেছেন এবং আপনি যে কাজটা করেছেন তার কারণে এরকম
এরকম কিছু হবে কিনা এটা সবচাইতে বেশি আপনিই বলতে পারবেন ভালো। যাই হোক, এরকম ঘটনা আপনাদের কাছেও আছে এবং আপনারাও আমাদেরকে পাঠান। কোনো একদিন হয়তো স্পেশাল এপিসোডে স্থান পাবে আপনার ঘটনাটি। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন, জানিয়ে কমেন্ট করবেন, অবশ্যই লিখবেন, কমেন্ট করবেন। ঘটনাটি লেখা যেমনই হোক না কেন, পুরো ঘটনাটা যদি আপনি চিন্তা করেন তাহলে এটি আসলে ভয়ের ঘটনা। একটা মানুষ প্রতিনিয়ত লাশ দেখছে এবং নিজের লাশ যদি হয় এবং সেই লাশটি বিভিন্ন সময় বিভিন্ন ভঙ্গিতে, কোনো সময় তার সে লাশটি ক্ষতবিক্ষত, কোনো সময় সেই লাশটি ঠিকঠাক। তো এরকম কোনো দৃশ্য নিশ্চয়ই আমরা দেখতে চাই না। তবে যদি এরকম কোনো দৃশ্যের সন্ধান আমরা পেয়ে থাকি, আমাদের পরিবার পরিজন